প্রমোদ চৌধুরীর লেখা একটা বিখ্যাত প্রবন্ধ বই পড়া। এটা মানে খুব বিখ্যাত কেন বলছি, এটা আমাদের সময় ছিল, অনেক কিছু চেঞ্জ হয়েছে বইতে, কিন্তু এটা তখনকার সময় থেকে আছে। দেখো, আমরা প্রথমে বই পড়া সম্বন্ধে এখানে লেখক বা এই প্রবন্ধ সম্বন্ধে আমরা একটু তথ্য নিয়ে নিই। প্রমোদ চৌধুরী জন্মগ্রহণ করেন হচ্ছে 1868 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। 7ই আগস্ট একজন বিখ্যাত সাহিত্যিক মৃত্যুবরণ করেন, বলো তো কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এরপরে দেখো, প্রমোদ চৌধুরীর জন্মস্থান হচ্ছে যশোরে। বলতো, যশোরে জন্মগ্রহণ করে আরেকজন বিখ্যাত সাহিত্যিকের নাম কি মনে আছে তোমাদের? মাইকেল মধুসূদন দত্ত। এরপরে দেখো, বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। এখন চলিত গদ্য রীতিটা কি? আগে সাহিত্যগুলো লেখা হইতে হচ্ছে সাধু ভাষায়। যেমন, আমি তোমাকে, তিনি আমাকে বলিলেন অদ্য সকালে, মানে ওই দিন সকালে। তো এত কথা না বললে সহজ ভাষায় যে রচনা করা, চলিত ভাষায়, মানে আমরা যে ভাষায় কথা বলি এই ভাষায় সর্বপ্রথম গদ্য রচনা করেন কিন্তু প্রমোদ চৌধুরী। তো প্রমোদ চৌধুরী মৃত্যুবরণ করেন হচ্ছে 1946 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর। এটাকে অনেকে বলে দুইরা, দুইরা হবে না, 2রা। যে জাতি জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির ধনের ভাড়েও ভাবানি। এই ভাড়েও ভাবানি একটা বাগধারা, এর অর্থ হচ্ছে শূন্য। তার মানে বোঝানো হয়েছে যে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির ধনের ভান্ডারও শূন্য। আচ্ছা, শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা হচ্ছে যথার্থ গুরু, অর্থাৎ একজন যথার্থ গুরুই কেবলমাত্র পারে তার শিষ্যের ভিতরে যে আত্মা আছে, তার ভিতর যে প্রতিভা আছে সেটাকে জাগ্রত করতে। রেজিস্টার রাখা হয় না আত্মার মৃত্যুর। এই কথাটা কেন বলা হয়েছে জানো? কারণ মানুষ যখন মরে যায় তখন তার মৃত্যুর মানে কর্পোরেশন কর্তৃক তার মৃত্যুর একটা ডকুমেন্ট রাখা হয় যে অমুক ব্যক্তি মারা গেছে, কিন্তু আত্মার যে মানুষের মৃত্যু হয় বই পড়ার অভাবে, অর্থাৎ তারপরে নানা অপ্রয়োজনীয় কাজের ফলে, সেই মৃত্যুর হিসাব রাখা হয় না। সাহিত্য চর্চার জন্য চাই লাইব্রেরি। তাহলে চলো আমরা এমসিকিউ গুলোতে চলে যাই। তো বিদেশ থেকে ফিরে প্রমোদ চৌধুরী কোন পেশায় কিছুকাল নিয়োজিত ছিলেন? তিনি হচ্ছে অধ্যাপনা পেশায় নিয়োজিত ছিলেন। বিদেশে থেকে তিনি ব্যারিস্টারি পড়তে যান বিদেশে। তো ব্যারিস্টারি পড়া শেষে তিনি এসে ওকালতি বা ব্যারিস্টারি না করে তিনি হচ্ছে ইংরেজি পেশায় কিছুকাল অধ্যাপনা করতেন এবং তারপরে সাহিত্য চর্চা শুরু করেন। এরপরে দেখো, প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি? প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে বীরবল। এই যে বনফুল দেখছো না, বনফুল হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। এরপরে হচ্ছে নীল লোহিত। নীল লোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। পদ্মভূষণ আসলে ছদ্মনাম না, পদ্মভূষণ একটা উপাধি এবং এটা একটা সম্মাননা, যেটা হচ্ছে ভারত সরকারের 3য় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। এটা বিভিন্ন কবি সাহিত্যিকদের দেওয়া হয়, বিভিন্ন নামকরা ব্যক্তিবর্গ, এমনকি অভিনেতাদেরও দেওয়া হয়। এরপরে দেখো, 4 ইয়ারি কথা গল্পটি কার লেখা? 4 ইয়ারি কথা হচ্ছে প্রমোদ চৌধুরীর লেখা একটি গল্প। ইয়ারি মানে কি জানো? ইয়ারি মানে দোস্ত, বন্ধু। তো এই 4 ইয়ারির কথা হচ্ছে একটা ছোট গল্প। এই গল্পে 4 বন্ধু তাস খেলা খেলতে বসে এবং খেলার সময় তাদের জীবন কাহিনী আর তাদের প্রেম কাহিনী এই গল্পে উঠে আসে। এটাই হচ্ছে মূলত 4 ইয়ারির কথা। এরপরে দেখো, সনেট পঞ্চাশৎ গ্রন্থের লেখকে, সনেট পঞ্চাশৎ গ্রন্থের লেখক হচ্ছে প্রমোদ চৌধুরী এবং এটা হচ্ছে বাংলা, এটা একটা কাব্যগ্রন্থ মানে কবিতার বই এবং বাংলা সাহিত্যের একটা অন্যতম সনেটের গ্রন্থ এটা। সনেট মানে কি জানো তো তোমরা? চতুর্দশপদী কবিতাবলী। এরপরে দেখো, জাত হিসাবে আমরা সংকীর্ণ নয়, এখানে জাত কি অর্থে ব্যবহৃত? জাত হচ্ছে বাঙালি জাতি অর্থে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ বাঙালি জাতি শৌখিন নয়। শৌখিন মানে কি? শৌখিন মানে হচ্ছে রুচিশীল, অর্থাৎ কবি এখানে বলছে যে বাঙালি জাতি নানান অপ্রয়োজনীয় বিষয়ে মনোযোগ রাখলেও প্রয়োজনীয় বিষয়গুলোতে মনোযোগ রাখে না, সেজন্য বলছে জাত হিসেবে আমরা শৌখিন নই। এরপরে দেখো, কিসের সুফল সম্পর্কে অনেকেই সন্দিহান। কিসের সুফল? সাহিত্য চর্চার, অর্থাৎ আমাদের সমাজে একটা প্রচলন আছে, যতই সাহিত্য চর্চা করুক, তুমি যতই জ্ঞানী বা বিদ্বান হও না কেন, বর্তমান সমাজে বা তৎকালীন সমাজেও আছে, বর্তমান সমাজে আছে, পয়সা না থাকলে কিন্তু ভাই তোমার কোনো দাম নাই। তার মানে টাকা ইনকাম করাটাকেই মূল উপপাদ্য হিসাবে বিবেচিত করেছে আমাদের সমাজ। এখানে সাহিত্যিক সেই কথাই বলছে যে সাহিত্য চর্চা যে সুফল আছে, অনেকে সেটা নিয়ে খুব সন্দিহান থাকে যে এটা করে লাভটা কি। প্রমোদ চৌধুরীর মতে যথার্থ শিক্ষিত ব্যক্তি মানেই প্রগতিশীল, অর্থাৎ শিক্ষিত ব্যক্তিগুলো তাদের মন মানসিকতার দিক থেকে মননশীল হয়, প্রগতিশীল হয়। এরপরে দেখো, বই পড়া প্রবন্ধে দাতা কর্ণ বলতে কি বোঝানো হয়েছে? দাতা কর্ণ বলতে বিদ্যাদাতাদের বোঝানো হয়েছে। এই দাতা কর্ণটা কি জানো? দাতা কর্ণ বলতে আমাদের বাংলা ভাষায় এই দাতা কর্ণ শব্দটা অনেকটা ক্রিটিসাইজ বা ছোট করা অর্থে ব্যবহার হয়েছে। কাউকে ধরো কাউকে দান করতে দেখলে আমরা বলি ওরে বাবা দাতা কর্ণ হয়েছে। এই দাতা কর্ণটা হচ্ছে মহাভারতের একটা কাহিনী। কুন্তির পুত্র হচ্ছে দাতা কর্ণ।
তো এই কুন্তির ছেলে দাতা কর্ণ এ সবসময় মানুষের দান করত, মানে বিখ্যাত দানশীল হিসাবে। এমনকি সে তার সম্পদ, তার আত্মীয় স্বজন সবকিছু দিয়ে মানুষকে হেল্প করতো। এমনকি মৃত্যুর সময় এক ব্রাহ্মণ যখন তার কাছে তোমার ওই সোনা চেয়েছিল, যে আমার কিছু সোনা দরকার, তখন সে মৃত্যুর আগে নিজের সোনার দাঁত ভেঙে ওই ব্রাহ্মণকে দেয়। তার মানে সে এরকমই দাতা ছিল। কিন্তু এই শব্দটা এখানে অবজ্ঞা বা কি বলবো, ওই যে ছোট করা অর্থে ব্যবহৃত হয়েছে। কারণ এখানে কবি বলেছে যে বিদ্যা দাতাদের, অর্থাৎ শিক্ষকদের বলা হয়েছে তারা দাতা কর্ণ হয়েছে। মানে তারা যে তোমার শিক্ষার্থীদের মুখস্থ পড়ার উপরে জোর দেয়, তাদের যে সৃজনশীলতা সেটা যে নষ্ট করে ফেলে, সেটার জন্য এভাবে বলা হয়েছে। এরপরে দেখো, আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশে তত বেশি উপকার হবে। এই অংশটি কোন প্রবন্ধের? এটা অবশ্যই বই পড়া প্রবন্ধের, যেটা প্রমোদ চৌধুরীর লেখা। এরপরে দেখো 10 নম্বর কি বলছে, 10 নম্বর, পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এই মতবাদের বিরুদ্ধ মতবাদ করতে। অর্থাৎ পরীক্ষায় পাশ করা আর শিক্ষিত হওয়া, শিক্ষিত পাশ করলে যে সে শিক্ষিত হবে এমন কিছু না, পাশ করলে যে সে পড়ার মূল ভাবার্থ বুঝবে এমন কিছু না। এর বিপরীত অর্থ হচ্ছে জ্ঞানহীনে জ্ঞান দেন গুরু মহাশয়, অর্থাৎ যার জ্ঞান নাই তারে গুরু মহাশয় আবার জ্ঞান দিচ্ছেন। এরপরে দেখো শৌখিন শব্দের অর্থ কি? শৌখিন শব্দের অর্থ রুচিবান বা রুচিশীল। ওই যে প্রথমে বলছিলাম যে আমরা জাত হিসাবে শৌখিন না, রুচিশীল না। দেখো পৃথিবীতে যে কয়েকটা বাঙালি জাতির তো বই পড়ার অভ্যাস খুবই কম। আমি নিজেও এখন কম পড়ে, আগে প্রচুর বই পড়তাম। আমার শরৎচন্দ্র সমগ্র শেষ করে ফেলছিলাম আমি হচ্ছে এসএসসি পরীক্ষার আগেই। তো যাই হোক, তো এখন দেখো এই রুচিবান শব্দটা ব্যবহার করা হয় এই অর্থে। পৃথিবীতে যে কয়েকটা জাতি বেশি বই পড়ে তার ভিতরে রাশিয়ানরা একটা। কারণ রাশিয়ার ধরো রাশিয়ানরা মেট্রো রেলে চড়ে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাবে, তারা 3 মিনিট টাইম পাবে। এই 3 মিনিটের ভিতরে তারা বইয়ের একটা পৃষ্ঠা পড়ে ফেলবে। অর্থাৎ তাদের ব্যাগে সবসময় বই থাকে এবং তারা পড়ার উপরে ব্যস্ত থাকে। এরপরে দেখো স্বশিক্ষিত বলতে কি বোঝায়? স্বশিক্ষিত বলতে যে নিজে নিজে শিক্ষিত হয়, অর্থাৎ যে ব্যক্তি নিজ উদ্যোগে পড়ালেখা করে শিক্ষিত হয় তাকেই বলা হয় হচ্ছে স্বশিক্ষিত। এরপরে প্রচ্ছন্ন শব্দের অর্থ কি? প্রচ্ছন্ন শব্দের অর্থ হচ্ছে গোপন। ওই যে বলে না, একটা মানুষের একটা প্রচ্ছন্ন জীবন আছে, তার মানে সমাজের বাইরে তার একটা গোপন জীবন আছে। এরপরে দেখো গতাসু শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মৃত, অর্থাৎ বই পড়ার অভাবে মানুষের আত্মার যে মৃত্যু হয় সেখানেই কিন্তু এই গতাসু শব্দটা ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো যথার্থ শিক্ষিত হওয়ার জন্য কিসের প্রসারতা প্রয়োজন? যথার্থ শিক্ষিত হওয়ার জন্য মানুষের মনের প্রসারতা প্রয়োজন। মানসিকভাবে যদি মানুষ বড় না হয় তাহলে সে কিন্তু প্রকৃত শিক্ষিত হতে পারবে না।